খুব সাবধান, নজর রাখুন। অদ্ভুত প্রাণীরা ওত পেতে বসে আছে। বিচিত্র তাদের হাতিয়ার, চোখ ধাঁধানো তাদের আত্মরক্ষার উপায়। আর যখন তারা বাচ্চাদের খাওয়ায়, কিছুই অলঙ্ঘনীয় নয়, কিছুই নিরাপদ নয়। যখন পৃথিবীর অদ্ভুততম স্থলচর প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে, ফ্রিকস অন ল্যান্ড। জীবনের খুব কম প্রতিবন্ধকতা সাধারণ নখ ও চোয়াল দিয়ে সাবধান করা যায়। অদ্ভুত সরঞ্জামের দ্বারাই এমন অদ্ভুত কঠিন সমস্যার সমাধান হয়। টাং ডিটেকশন আর টাং প্রজেকশন। চালের যোদ্ধা এবং গাছে থাকা সংকেত বার্তাকারী, এগুলি হলো প্রকৃতির বুকে হওয়া কয়েকটি অদ্ভুত অভিযোজন। এই হলো আয় আয়, এক জাতীয় লেমুর যা শুধুমাত্র মাদাগাস্কার দ্বীপে পাওয়া যায়। স্থানীয় কিংবদন্তিরা তাদের অপদেবতার আখ্যা দেয়, এক স্রষ্টা যা অঙ্গুলি নির্দেশ করে হত্যা করতে পারে। সত্য অতি প্রাকৃত নয়, স্বাভাবিক, কিন্তু তাদের আঙ্গুলের কথাটি সত্যি। শিকারকে খুঁজে নিতে ওরা এক উদ্দেশ্যপূর্ণ আঙ্গুলের ব্যবহার করে। আওয়াজের পরিবর্তন এক ফাঁপা পথের মানসিক মানচিত্র তৈরি করে। নিজের কান দিয়ে মৃদু থেকে মৃদুতম কম্পন টের পেয়ে যায়, যেটা চিহ্নিত করতে পারে খাদ্যবস্তুকে, গ্রাবের মতো। ধারালো ইনসাইজার্স ছালটি ছিঁড়ে ফেলে। এর রোগা মধ্যমাঙ্গুলিটি ভূমিকা বদলায়, স্ক্যানার থেকে স্ক্র্যাপার। ওটা ফাঁকের মধ্যে দিয়ে আঁচড়ে যায়, গর্তটাকে আরো বিস্তৃত করে তোলে। ক্রাবটি জানে না আয় আয় কি, কিন্তু এটুকু জানে এর মানে কি। মৃত্যু নির্ধারিত, যদি না ওর খপ্পর থেকে বেরোতে পারে। আয় আয়টি লক্ষ্য করে, আঙুলগুলি রূপান্তরিত হয় হুকে। একটি তীক্ষ্ণ নখ সহ আঙুল ক্র্যাবটিকে আঁকড়ে ধরে, একে টেনে তোলে আয় আয়টি, মুখের ভেতর পুড়ে নেয়। দিনের বেলায় মাদাগাস্কার ভীষণ অদ্ভুত। ক্যামেলিয়ানের শিকারী হওয়ার থেকে গোপনে থাকার জন্য বেশি বিখ্যাত। কিন্তু এই উপলব্ধি সবসময় সঠিক হয় না। যখন এটি শিকার করতে আসে, প্যান্থার ক্যামেলিয়ানের কাছে হাতিয়ারের সম্ভার আছে এর বিন্যাসে। ক্যামেলিয়ানদের প্রতিটি চোখ স্বাধীনভাবে চালিত হতে থাকে আর 180 ডিগ্রি ঘুরতে পারে কয়েক মিটার দূরের শিকারকে ধরার জন্য। এরা তেমন পোকা খায় যারা লাফিয়ে, উড়ে বা দৌড়ে পালিয়ে যেতে পারে নিরাপদ দূরত্বে। কিন্তু নিরাপদ দূরত্বই বা কি কাজের যখন তোমার এমন একটা জীব আছে? আবার লক্ষ্য করে দেখা যাক, এবার স্লো মোশনে। বিশেষ পেশিগুলি জিভটাকে মুখের মধ্যে থেকে গুলতির মতো বেরিয়ে আসতে সাহায্য করে। ঘন্টায় 1600 কিলোমিটারের গতিবেগে জিভটি গোটানো থাকা অবস্থা থেকে প্রায় 1.5 মিটার সোজা হয়ে দূরে অবস্থিত শাখায় পৌঁছে যায়। মিউকাস দ্বারা আচ্ছাদিত আগাটি পোকার ওপর আছড়ে পড়ে, সেটা টেনে নিয়ে খেয়ে নেয়।
অনেক মাকড়সার মতো এই বিমোহিনী নারীটি নিজের জালে বসে থাকে, যেটা ওর সবকিছুর জন্য আসল অস্ত্র। ও খাবারের ওর কাছে আসার অপেক্ষায় বসে থাকে। এটা যতটা সহজ শোনাচ্ছে ততটা সহজও নয়। ওর 8টি চোখ, কিন্তু তার ব্যবহার খুবই কম। সে নিজের বেশিরভাগ জগৎ নিজের লোমশ পায়ের দ্বারা উপলব্ধি করে। সে নিজের শিকার জালে কম্পনের দ্বারা খুঁজে পায় তার নিজের জগতের মধ্যে। তারপরে সে অন্ধের মতো পুরো দমে আঘাত হানে তার জাল জুড়ে। প্রথমে কামড় দেয়। নিউরোটক্সিন জর্জরিত মথটিকে অসাড় করে দেয়। ডাইজেস্টিভ এনজাইম মথের ভেতরের অংশগুলিকে গলিয়ে দেয়। তারপরে সেটাকে গুটিয়ে নেয়, পেছনের পায়ের বয়নাঙ্গ থেকে রেশম বার করে এবং মথটিকে মুড়িয়ে ফেলে। মোড়ানোর পর মাকড়সাটির আর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না, আর ওর যদি খাওয়া হয়ে গিয়ে থাকে তাহলে মথটিকে পরে কোনো সময় খাওয়ার জন্য রেখে দেয়। মাকড়সাদের জগতে কোনো কাঁটা চামচ বা ছুরি ব্যবহৃত হয় না, এমনকি দাঁতও না। বরঞ্চ মাকড়সাটি সেই পোকার ভেতরের অংশগুলিকে শুষে খেয়ে নেয়। এমনকি এ জাতির এক পুরুষও ন্যায্য খেলা খেলে। সে মহিলাটির দিকে অগ্রসর হয় আর 8 পায়ে নেচে তার জালটা কাঁপিয়ে জানিয়ে দেয়, আমি তোমার পুরুষ সঙ্গী, তোমার খাবার নই। মহিলাটি ওকে আসতে দেয়। পুরুষটি মহিলাটির মধ্যে শুক্রাণু প্রদান করে, কিন্তু সে কাজ শেষ হলেই মহিলাটিরও মৃত্যু হয়। ও নিজেকে সাহায্য করতে পারে না। এটা খুবই সহজ কাজ। আর এখন একটি পোস্টকার্ড এক রহস্যময় প্রান্ত থেকে। এক কঠিন দিনে ক্ষুধার্ত সিংহদের থেকে হয়রান হবার পর এই হিপোটির একটু আরাম চাই। আরও জানে যে ওকে কোথায় যেতে হবে এমন স্পা ট্রিটমেন্ট পেতে। কেনিয়ার একটা সুন্দর ঝর্ণা। কার্পরা পুরনো চামড়া ও পরভুক জীবাণুগুলিকে খুঁটে দেয়। সিক্লিড মাছেরা ল্যাজের লোমগুলিকে পরিষ্কার করে দেয়। কিন্তু এই অদ্ভুত পোস্টকার্ডটির জন্য দায়ী এই বার্বেল মাছেরা। ওরা হিপোটির পশ্চাৎ অংশকে খুব ভালো করে পরিষ্কার করে দেয় ও যত্ন নেয় ভালোভাবে। ওদের মধ্যে এই সম্মানের জন্য প্রতিযোগিতা হয়, কারণ হিপো ডাং খুবই পুষ্টিকর। যেই ওই চামড়া পরিষ্কৃত হয়ে যায় ও মুখেও সমান আরাম পায়। আর সবশেষে একদম আন করা নতুন জলহস্তি হওয়ার একটা অনুভূতি পায়। শল্কাবৃত চামড়া পেঙ্গোলিনদের কাছে খুব সাহায্যকারী যখন ওরা খাবারের খোঁজে বেরোয়। পেঙ্গোলিন খুব হিংস্র নয়, এমনকি ওর দাঁতও নেই। আর খুব দ্রুতগামীও নয়। আসলে ওকে পেছনের পা ও লেজ নাড়াতে হয়। কিন্তু ওর দুটো ভয়ঙ্কর অস্ত্র আছে। প্রথমত, ওর বিশাল নখ। এটি প্রকৃতির মাটি খুঁড়ে তোলার যন্ত্র বিশেষ। এটি পাথর অগ্রাহ্য করে শুকনো শক্ত মাটিকে খুঁড়তে পারে। এটা করার উদ্দেশ্য মাত্র একটাই, পিঁপড়ে আর উই পোকা একসঙ্গে খুঁজে বের করা। একবার পিঁপড়েদের উপনিবেশ খুঁজে পেলেই প্যাঙ্গোলিনটি তাদের খেতে শুরু করে দেয়। ওর দ্বিতীয় অদ্ভুত অস্ত্র হলো ওর লম্বা চিটচিটে জিভ, যা প্রত্যেক ফাটল অব্দি পৌঁছতে পারে। সামনে প্রয়োজনাতিরিক্ত কার্য করা লালাস্রাবী গ্রন্থির দরুন তৈলাক্ত জীবটি প্রতিদিন হাজার হাজার পিঁপড়ে গিলে নেয়। পিঁপড়েরা কোনো নতুন উপায়ের খোঁজ পায়নি যার দ্বারা ওরা নিজেদের উপনিবেশ রক্ষা করতে পারে। ওরা পুরনো পন্থায় বিশ্বাসী, দঙ্গল বেঁধে কামড়ানোতে।
কিন্তু প্যাঙ্গোলিনের আঁশ বাধা দেয়। ওর চোখের পাতা খুব মোটা, ওর নাকে আর কানে বিশেষ ঢাকনি আছে যা পিঁপড়েরা আক্রমণ করলেই বন্ধ হয়ে যায়। বেঁচে থাকা পোকারা হয়তো আবার সম্মিলিত হয়ে আরেকটি উপনিবেশ বানাতে পারে, কিন্তু আবার যখন তারা এটা করে, প্যাঙ্গোলিন আবার সেই উপনিবেশটিকেও ধ্বংস করে দেবে। দুঃখের বিষয়, পিঁপড়েদের কাছে বিপদ টের পাওয়ার জন্য বাঁদরদের মতো নাক নেই। ও এই ছোট্ট পুরুষ ও মহিলা দলের দলপতি। প্রোবস্কিস বাঁদরদের জন্য আয়তন জরুরি। 75 সেন্টিমিটারের কাছাকাছি বড় পুরুষের ওজন মহিলাদের থেকে দ্বিগুণ হয়, এবং এই বড় নাক মহিলাদের খুব আকৃষ্ট করে। বর্নিওর এই ম্যানগ্রোভ জলাভূমিটি ওর এলাকা, আর এখানে ওকে ওর দলের ওপর নজর রাখতে হয়। ওরা গাছপালায় নতুন পাতা ও ফলমূল খুঁজে বেড়ায়। কুমিরটি নিচে ওত পেতে বসে আছে। এই মাটি জানে কি করে চুপি চুপি পারাপার করা যায়, কিন্তু তরুণেরা একটু আলাদা পদ্ধতি চেষ্টা করে। লাফ দেওয়ার ফলে তারা জলের থেকে অনেক দূরে আছে বটে, কিন্তু আওয়াজ কুমিরটিকে আকর্ষণ করে, এবং মা এখনো নদীর মাঝে রয়েছে। পুরুষ কুমিরটিকে দেখতে পায়, লম্বা নাকটি দিয়ে সতর্ক বার্তা প্রতিধ্বনিত করে, যা জলপ্রবাহের শব্দের ওপর দিয়েও শোনা যায়। মা ঘুরে তাকায়। কুমিরটি আঘাত হানে মারার জন্য। কিন্তু এবারের মতো কুমিরটিকে অন্যত্রে নিজের ব্যবস্থা দেখতে হবে। মাটি হলো যৎ সামান্য দ্রুত, জয়ী হলো অল্পের জন্য নিজের নাক দিয়ে। এমন অদ্ভুত হাতিয়ারকে ঠেকাবার শ্রেষ্ঠ উপায় হলো উন্মত্তভাবে নিজেকে রক্ষা করা। শিকারীরা সহজে শিকার হয়ে যেতে পারে যদি তারা সাবধান না থাকে। খাবার না খেতে পেলে কষ্ট হয় বৈকি, কিন্তু তা আর কোনোদিনও না খেতে পাওয়ার চেয়ে কম কষ্টদায়ক। তাই জন্তুরা কিছু আশ্চর্য প্রতিরক্ষার উপায় বিবর্তন করেছে: বিষ, প্রজেক্টাইলস আর দ্রুততা। প্যাসিফিক নর্থ ওয়েস্টের রুক্ষ চামড়া বিশিষ্ট নিউট এক নতুন রুক্ষ গ্রাহক। ছোট ছোট ইনভার্টিব্রেটদের খোঁজে সে নিজের নদীর তীরের এলাকা থেকে বেরিয়ে এসেছে, আর সম্মুখীন হয়েছে গার্টার স্নেকের। নুটটি যেন গ্রাহ্যই করল না, অথবা বলা যেতে পারে সে নির্বিকার রইল। তার চামড়ায় যে লালা গ্রন্থি আছে তা মারাত্মক রোগ জীবাণুর বাসগৃহ। সেগুলি টেট্রারোটক্সিন বলে এক প্রাণনাশক বিষ উৎপাদন করে, যা পেশিকে অসাড় করে দেয়, হৃদক্রিয়া বন্ধ করে দেয়। গার্টার সাপেরা টেট্রারোটক্সিনের প্রভাব সহ্য করতে পারে। সাপ আর নিউটের মাঝে অস্ত্রের প্রতিযোগিতায় তাদের দুজনেরই প্রতিরোধ শক্তি ও বিষাক্ততা ভীষণভাবে বাড়িয়ে দিয়েছে। আর তা এতটাই বেড়ে গেছে যে নিউট এখন এমনই বিষাক্ত যে সে এখন তার শিকারীর চেয়েও বড় প্রাণীর হত্যা করতে পারে, যেমন মানুষ। তাহলে প্রশ্ন ওঠে, কোন জীব এগিয়ে আসছে এই প্রতিযোগিতায়? নুটটি পিঠ বেঁকিয়ে নিজের কমলা রঙের তলপেট দেখায়, এক স্পষ্ট সংকেত যে তার সাথে কোনো গন্ডগোল করা চলবে না। গার্টার সাপ স্থির করে যে এটি ঝুঁকি নেওয়ার যোগ্য নয়, কিন্তু এই কথা সব শিকারীর ক্ষেত্রে খাটে না। নুটটি ফিরে আসে তার রাস্তায় আর সম্মুখীন হয় আরেকটি বিপদের, নিজের বর্গের আরেক শ্রেণীর জীবের সাথে।
একটি বুল ফ্রগ। বুল ফ্রগ এরা অতি লোভী এবং বাজ বিচার শূন্য হয়। সে নিউটটিকে পুরো গিলে ফেলে। বুল ফ্রগের পেটে নিউটের বিষ ও বুল ফ্রগের পেটে মজুদ অ্যাসিডের মধ্যে কড়া প্রতিদ্বন্দ্বিতা চলে। ব্যাঙটি অবসন্ন হয়ে মারা যায়। নিউটটি বেরিয়ে আসে ও পাকাপাকি নিজের বাড়ির দিকে যাত্রা করে। কখনো কখনো শ্রেষ্ঠ প্রতিরক্ষার উপায় হল একটি সহায়ক বন্ধু। এটি কোনো গাছ নয়, এটি একটি স্লথ। স্লথ এরা গাছে থাকে আর সম্ভবত পৃথিবীর সবচেয়ে ধীরতম গতিদায়ক স্তন্যপায়ী, যাদের গতিবেগ 1.8 থেকে 2.4 মিটার প্রতি মিনিটে। স্লথের রোমশ পশমে অ্যালজি গজায়, যা বন্ধু ভাবাপন্ন মথদের আকর্ষণ করে। ওটার উপস্থিতি স্লথদের শিকারীর থেকে লুকিয়ে রাখে, যারা সেটাকে দেখে মথ ভরা সবুজ গাছপালা ভেবে ভুল করে। সপ্তাহে একবার স্লথদের গাছ থেকে নামতে হয় মল ত্যাগ করতে। মথ এরা স্লথের মলে বংশবৃদ্ধি করে, তাই এটা ভালো অংশীদারি বেশিরভাগ সময়। কিন্তু স্লথের চলাফেরা দৃষ্টি আকর্ষণ করে। ওকে এমনি এমনি ইগল আই এর আখ্যা দেওয়া হয়নি। শ্রেষ্ঠ ছদ্মবেশেরও পরিসীমা আছে। আর নিমেষেই স্লথের জন্য আর কিছুই বাকি থাকে না। যখন ছদ্মবেশ প্রতিরক্ষা করার বিকল্প হিসেবে ব্যবহার করা যায় না, দানবাকৃতি পাখিখোর স্পাইডারের মতো অটল থাকতে শিখতে হবে। এটি একটি ট্যারেন্টুলা। এর অল্প পিয়ারের সমস্যা আছে। বড় তা বটে। এর 30 সেন্টিমিটার পা একজন মানুষের মাথা ঢেকে ফেলতে পারে, কিন্তু পাখিখোর প্রায় কখনোই নয়। ও অ্যামাজনে পোকামাকড়ের সন্ধানে ঘুরে বেড়ায়, কখনো কখনো ব্যাঙ বা রোডেন্টদের শিকার করতে করতে, যেমন এর মতো। এর 2.5 সেন্টিমিটার পর্যন্ত বিষ দাঁত মৃত্যুকালীন ইঁদুরটির মধ্যে নিউরোটক্সিনস ঢুকিয়ে দেয়। মাকড়সা শিকারটিকে গর্তে নিয়ে আসে আর তার ভেতরের অংশকে তরলে পরিণত করে, তাকে শুষে ফেলার আগে। কিন্তু এই ভয়াল শিকারীর শিকার করার মতো শিকারীও আছে। কয়েকটি স্তন্যপায়ী আর সাপের উপস্থিতি বুঝতে পারবে না, আর লুকোতেও পারবে না যদি না জানে যে তারা সেখানে আছে। তার দৃষ্টিশক্তি খুব খারাপ, কিন্তু এর ভাগ্য খুবই ভালো। মাকড়সা তার ভাইব্রেশন সেন্সিটিভ লোম দিয়ে কোনো বিপদের আভাস পায়। আজ রাত বিপদ কোয়াটির আকারে এসেছে। মাকড়সাটি নিজের দাঁত দেখায় আর সতর্ক করে, সরে যাও, নয়তো আহত হও। কিন্তু কোয়াটিটি ভয় পায় না। মাকড়সাটির দরকার দীর্ঘ পরিসীমার অস্ত্রের। সৌভাগ্যবশত তার কাছে এমনই একটি অস্ত্র আছে। আসলে অনেকেই আছে। গায়ের অন্য লোমগুলিতে ছোট্ট যন্ত্রণাদায়ক হুল আছে। পাকে ঘষে সে ওগুলি হাওয়ায় ছুঁড়ে ছোট্ট মিসাইলের মেঘ বানায়। ছোট্ট ফালির মতো, তাতে নাক, মুখ, চোখ জ্বালা করে। কোয়াটির খিদে আর নেই।
আর মাকড়সাটিও পালাতে সফল হয়। আমরা এখন সাউথ আমেরিকার জঙ্গল থেকে নর্থ আমেরিকার মরুভূমিতে যাব। দ্য হর্ন লিজার্ড। এর কয়েকটি অন্য নাম হলো দ্য হর্ন ফ্রগ, দ্য হর্নি টোড, কিন্তু এ কোনো উভচর প্রাণী নয়, শুধু এক সরীসৃপ যার আত্মরক্ষার উপায় খুবই উদ্ভট। কিছুক্ষণেই সেই কথায় আসছি। এর খাদ্য হলো ফসল পিপিলিকা, কিন্তু এর শিকারের পদ্ধতি খুব বর্ণাঢ্য নয়। পিপিলিকার দল সামনে পড়লেই সে তাদের চেটে খেয়ে নেয়। পিপিলিকারা নিজেদের রক্ষা করতে চেষ্টা করে, কিন্তু তাদের চোয়াল লিজার্ডের আঁশের মোকাবিলা করতে পারে না। কোনো ব্যাপার নয় যে তারা কতটা চেষ্টা করলো, কিন্তু কায়োটির কথা আলাদা। তখন লিজার্ডটি নিজের সবচেয়ে অদ্ভুত প্রতিরক্ষার উপায় অবলম্বন করে। সে পেপার স্প্রের নিজস্ব এক সংস্করণ ছোড়ে। চোখের চারদিকের পাতলা রক্তবাহগুলি চাপে ফেটে যায় আর আততায়ীর দিকে রক্ত ছড়ে। রক্তে থাকে ক্যানাইন রিপেলেন্ট রসায়ন পদার্থ। হতবাক ও বিষণ্ণ হয়ে কায়োটিটি পালায়। লিজার্ডটিকে ছেড়ে দেয় আর ও পিপিলিকার জন্য অপেক্ষা করতে থাকে। কুমিরেরা মারাত্মক শিকারী। জলের মধ্যে ডাঙায় আরেকটি ছোট্ট প্রজাতি, অস্ট্রেলিয়ার ফ্রেশ ওয়াটার ক্রোকোডাইল, একটা নতুন উপায় উদ্ভব করেছে, দ্য গ্যালপ। এ হলো কুমির প্রজাতির অলিম্পিক দৌড়বাজ, যার গতিবেগ 15 মাইল প্রতি ঘন্টায়। এটা খুবই অভাবনীয়, কারণ এরা এদের বেশিরভাগ সময়টাই জলে কাটায়, ডাঙায় নয়। বড় খরগোশের মতো ওর পেছনের পা দুটোকে সাহায্য করে ও এগোয়। সামনের পা দুটি তখন নেমে আসে পরবর্তী কৌশলের জন্য, জমিতে অথবা আকাশে। শুধু বাইরেটাই রহস্যময় হয় না, ভেতরের অনেক আজব কাণ্ড হয়ে থাকে। আচরণ, কৌশল আর অভ্যাস যা পাগলামি মনে হয়, হয়তো পাগলামিই হয়, না হলে আর কি করে ব্যাখ্যা করা যায়। বিষাক্ত ভোজনের এবং উড়ন্ত বাঁদরের, দেখা যাক এদের পাগলামির আড়ালে আসল পদ্ধতি। আমাদের অসম্ভাব্য নায়িকারা হলো গিয়ে ফায়ার অ্যান্টস, যে উপনিবেশ কম করে 100 লক্ষ গুণ শক্তিশালী, লোভী, জেদি ও কর্মঠ। এদের নির্মূল করা অসম্ভব যতক্ষণ এদের রানী বেঁচে আছে। কিন্তু উপনিবেশটি একটি বিশাল বিপদে পড়ে গেছে। পাশের নদীতে বন্যা হয়েছে। উপনিবেশটি প্লাবিত হয়। তখন তাদের নিরুপায় হয়ে সাঁতার কাটতে হয়। উপনিবেশটি ভেসে যায় একটা জীবন্ত ভেলার মতো। উপনিবেশের সবচেয়ে বহুমূল্য সদস্যরা শুককীট ও রানী পিপিলিকা। তাদের সাবধানে মাঝখানের শুকনো স্থানে রাখা আছে। রানী পিপিলিকা তার জীবনকালে 3 মিলিয়ন পিপিলিকাকে জন্ম দিতে পারে। ডাঙায় পৌঁছে গেলে তাদের পুনর্নির্মাণ করার ভালো সম্ভাবনা আছে, কিন্তু নিচে বিপদ। মাছেরা এক এক করে পিপিলিকাদের তুলছে। যদি পর্যাপ্ত পিপিলিকাদের নামিয়ে আনা হয়, ভেলাটি ভেঙে পড়বে ও উপনিবেশটি ধ্বংস হয়ে যাবে। পিঁপড়েগুলো ক্ষমাহীনভাবে ধরে রইল আর অন্য পাশে পৌঁছে গেল। ওরা পিপিলিকার শুককীটটাকে শুকনো জায়গাতে নিয়ে গেল
যাতে ওদের আগামী প্রজন্ম বেঁচে থাকে। আর তাদের বেঁচে থাকা নিশ্চিত হলে ফায়ার পিপিলিকা তাদের ধরনে প্রত্যাবর্তন করে, প্রতি জীবিত জিনিসকে আক্রমণ করে। একটা অন্য প্রকারের ঘাতক অ্যামাজনের গাছের ওপরে থাকে। এটি ধ্বংসাত্মক, নিষ্ঠুর আর দয়াহীন। দ্য পিগমি মারমোসেট। এটি 100 গ্রামের মতো দেখতে হয়, খুব কিউট আর ফ্লাফি হয়, কিন্তু বিশ্বের সবচেয়ে ছোট বাঁদর কোনো খেলার জিনিস হয় না। ওটা এক লাফে 15 ফুট যেতে পারে আর খুব হালকা ডাল দিয়ে চলতে পারে তার শিকার ধরার জন্য। যদিও পোকামাকড় কেবলমাত্র একটা আফটারনুন প্রোটিন বুস্ট। মারমোসেটের পরিবার তাদের প্রধান খাদ্য পায় বাম্প ঢাকা গাছের থেকে। এই বাম্পস হলো স্কার টিস্যু, যেটা মাসের পর মাস রোজ এই দোষাশ্রিত সাপসাকার্সের আক্রমণে তৈরি হয়। মারমোসেটস ভোজন করে অধিকাংশই গঁদের ওপর। অভিযোজিত দাঁত অথবা থাবা ব্যবহার করে তারা সদ্য ভরা ঘাকে ছিঁড়ে দেয় যাতে স্যাপ বইতে থাকে, আর যতক্ষণ গাছটি খুঁতেল না হয়ে পড়ে। এরপর তারা নতুন এলাকাতে চলে যায়, যেটা অন্য মারমোসেটদের দ্বারা অধিষ্ঠিত হয়ে গিয়ে থাকে। মারমোসেটদের পরিবারগুলো অনেকটা হ্যাটফিল্ডস আর ম্যাককোয়েসদের মতো, আর ইন্টারলোপার্সদের আলতোভাবে নেয় না। অন্তর্মুখী হ্যাটফিল্ডস ম্যাককোয়েস ঘাসের চাপড়াহানা করে ঝামেলার জন্য নিষ্পিস করে। ম্যাককোয়েসরা সামনের কোনো গাছে ফিরে যায়। তারা আশাহীনভাবে নতুনদের নতুন লুকোনোর জায়গায় হানা দিতে দেখে। তারা দাঁত দিয়ে আর গন্ধ শুকে অবস্থান খুঁজে বার করে, এবং বড়রা তটস্থ ছোটদের একজোট করতে আর বদলা নেওয়ার জন্য তারা তৈরি হয়। হ্যাটফিল্ডসরা পালানোর জন্য বাধ্য হয়ে পড়ে। জয়ের একটি সুমধুর স্বাদ। ওরা কিউট দেখতে হতে পারে, কিন্তু কোনোদিনও মারমোসেট আর তার গদের মাঝে পড়বেন না যেন। এটা একটি খুবই সাধারণ জায়গা মনে হয়, একটি বাগান। কিন্তু কিছু একটা অদ্ভুত হচ্ছিল। হেজহগস কিছুর সন্ধানে ঘুরঘুর করছিল, খাবার বা সঙ্গর জন্য নয়, কিন্তু অদ্ভুত কিছু, যেমন এই তারপিন তেলের ক্যানগুলোর মতো। আর যখন হেজহগসরা খারাপ কিছুর আভাস পায়, তারা এটা অব্দি চেটে নেয়। তারপিন তেল মানুষের জন্য খুবই ক্ষতিকারক, কিন্তু হেজহগদের বিষাক্ত কিছুর থেকে খুব ভালো প্রতিরোধ শক্তি থাকে। অন্যান্য হেজহগস একটি সিগারেটের বাক্স দেখলেও ওটা নিয়ে তামাক চেবাতে শুরু করে। এরপর যা হয় এটা আরো অদ্ভুত। এরা ফেনা বের করে আর তাদের সমস্ত কাঁটার ওপর এটা ছড়ায়। 5000 কাঁটা ভরতে একটু সময় তো লাগতেই পারে, কিন্তু হেজহগসদের কাছে সময় থাকে, আর দ্য কন্ট্রোশন স্কিলস এদের এই কাজ করতে সুবিধা করে দেয়। এরা এটা কেন করে? বিশেষজ্ঞদের কাছে এই নিয়ে তত্ত্ব আছে। কেউ মনে করে যে হেজহগস নিজেদের কাঁটার উপর বিষ ছড়ায়, যা শত্রুদের জন্য বিষাক্ত হয়ে ওঠে। বাকিরা হয়তো এই বিষ ব্যবহার করে পোকামাকড় মারার জন্যই। আর যখন অন্য বিজ্ঞানীরা ভাবেন যে ওরা ওদের গন্ধ ছড়িয়ে শিকারদের বোকা বানায়, যেটাই কারণ হোক না কেন, এটা অবশ্যই একটা অদ্ভুত ব্যাপার। এর পরের জাতির কোনো কাঁটা নেই নিজেকে রক্ষা করার জন্য। আসলে এটা উলঙ্গ, দ্য নেকেড মোল র্যাট। যদিও এটা আঁচিলও না, ইঁদুরও না। আর এদের আচরণ যথেষ্টই অদ্ভুত। এরা এদের জীবন পুরো অন্ধকারেই কাটিয়ে দেয়। এটি গর্ত এবং সুড়ঙ্গ ভূগর্ভস্থ যোগাযোগের মাধ্যমে তাদের পথ বয়ন করে।
তাদের অন্ধকার দুনিয়ায় তারা এক দৃঢ় বসতি গড়ে তুলেছে, যা পিঁপড়ে বা ইঁদুরের থেকে বেশি সামঞ্জস্যপূর্ণ কোনো আদর্শ স্তন্যপায়ী গোষ্ঠীর থেকে। সবচেয়ে ওপরে আছে এক লম্বা শক্তিশালী রানী। ইনি হলেন একটি এলাকার সব অন্য মূল র্যাটসের মা, যা কয়েক ডজন হতে পারে অথবা কয়েকশো হতে পারে। যতদিন ইনি বেঁচে থাকেন, তিনি ও ছেলে খেলনা যারা শুধু বংশবৃদ্ধি করে। রানী প্রজনন থেকে নিছক ভীতি প্রদর্শন দ্বারা বিশ্রাম রাখে। তাদের সারা জীবন এই কাজ করতেই কেটে যায়। কিছু মূল র্যাটদের সেই সব হিসেব রাখা হয় তাদের এলাকায় রক্ষা করার জন্য অন্য শিকারী বা অন্য এলাকার মূল র্যাটদের থেকে। একটি দ্রুত টিপ টিপ নির্ধারণ করে অন্তর্গত থেকে বহিরাগতদের। অন্য মূল র্যাটের ছোটদের খেয়াল রাখা, গর্ত পরিষ্কার করা, সুড়ঙ্গ তৈরি করা আর খাবার জোগাড় করার কাজে লাগে। বড় ইনসাইসার্সগুলো ওদের মুখের বাইরে থাকে, তাই মূল র্যাটেরা মাটি খুঁড়তে পারে নোংরা না খেয়ে। ওরা দলে খোঁড়ে, প্রধান খনন সুড়ঙ্গ খোঁড়ে, বাকিরা ময়লা পেছনের দিকে ঠেলে দেয়। পেছনে যাওয়া কি সামনে যাওয়া সবই সমান। যদিও প্রায় অন্ধ, তাদের শরীরের ওপর বিশেষ চুল তাদের নির্দেশিত করতে সাহায্য করে ও বলে দেয় তারা কোন দিকে যাচ্ছে। এবং এমনকি যখন সুড়ঙ্গ ভ্রমণ করে, অনুক্রমের প্রতিটির অবস্থা স্পষ্ট দৃশ্যমান থাকে। এলাকার বড়রা ওপরের রাস্তা দিয়ে যায় আর যেখানে ছোটরা নিচে দিয়ে চলাচল করে। সুড়ঙ্গগুলো শুধুমাত্র কিছু ইঞ্চি চওড়া হয়, কিন্তু একটা পুনর্বর্ধিত এলাকা প্রায় আধ মাইল অব্দি ছড়ানো থাকে। এই সব কাজ করাই তাদের প্রধান খাদ্য খোঁজার জন্য। টিউবার্স, যা নিষ্পাদপ সাভানা প্রান্তর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। এর মধ্যে একটি প্রকাণ্ড শিখর একটা এলাকায় 2-3 সপ্তাহের খাওয়া জোগাতে পারে। যদিও এরা কঠোর শ্রেণী বিভাগের মধ্যে জন্মেছে, যখন খাওয়ার ব্যাপার হয় তখন সবাই সমান। যদি কিছু হয় যা হানি ব্যাজারকে অদ্ভুত করে, তা সম্ভবত তাদের অভয় দেয়। যদিও এটা শুধুমাত্র 2 ফিট লম্বা আর 300 পাউন্ড ওজনের, এই হানি ব্যাজার সত্যি খুব যুদ্ধপ্রিয় হয়। এটা বড় জন্তু, যেমন শেয়াল আর চিতা। আর যখন অনেক জন্তু মাছি এড়ায়, দ্য হানি ব্যাজার তাদের কারবারে ঝাঁপিয়ে পড়ে তাদের সুখ কীট খাওয়ার জন্য। ব্যাজারের শক্ত খোলস মাছিদের হুল থেকে রক্ষা করে। পরে ব্যাজার একটি পাফ অ্যাডার লক্ষ্য করে যে ইতিমধ্যেই পোকাটি মেরে ফেলেছে। পাফ অ্যাডার্স পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের মধ্যে একটি। এই সাপের একটি ছোবল একটি সিংহকেও মেরে ফেলতে পারে, কিন্তু এটা একটা হানি ব্যাজারকে সাপের রাতের খাবার চুরি করার থেকে আটকাতে পারে না। আর যখন সাপের খাবার যথেষ্ট হয় না, তখন হানি ব্যাজার সাপটাকেও মেরে ফেলতে পারে। কিন্তু এইবার হানি ব্যাজার অবশেষে হয়তো চেবানোর আগে কামড়ও খেতে পারে। মনে হচ্ছে মরে গেছে, কিন্তু 2 ঘন্টা পরে ব্যাজার হঠাৎ একটি ভূতের মতো ছাই থেকে ওঠে আর রীতিমতো ধ্বংসাত্মক রূপে তার খাদ্যর কাছে ফিরে যায়। সব জন্তুরই বংশবৃদ্ধির দরকার। জীবনের খেলাতে সে প্রজনন করে যেতে, কিন্তু একটা সঙ্গিনী খুঁজে পাওয়া সব সময় যথেষ্ট নয়। পিতা মাতাদের সব সময় যাই হোক তাদের ছোটদের জীবন যুদ্ধের জন্য কিছু করা দরকার।
ওরা পাউচের মধ্যে গোটানো থাকে আর পাতালে লুকোনো থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন করে ওদের ঘোরানো হয়। অনেক পিতামাতারা না জন্মানো শিশুর জন্য জীবন দান করে। এই প্রেইং ম্যান্টিস অসাধারণ কারিগর তার গতিবেগ আর শক্তির জন্য। আর অন্য পোকামাকড়দের জন্য এদের প্রচুর খিদে। যদি পুরুষ হয় তাহলে একটু বেশি ক্ষুধার্ত হয় এরা। যখন শরৎকাল থাকে তখন পুরুষেরা চঞ্চল হতে থাকে, কিন্তু সময়ে এর পক্ষপাতী নয়। মারাত্মক ঠান্ডা পড়ার আগে ওর সঙ্গী খুঁজতে হয়, এটাই ওর সবচেয়ে ভালো সুযোগ। একটা হৃষ্টপুষ্ট মেয়ে ভদ্র স্বভাবের হয়। পুরুষ তার সুগঠিত বুকে মহিলাকে আটকে ধরে আর সাবধানে বীর্য তার তলদেশে প্রবেশ করায়। মহিলা আগ্রহ সহকারে অপেক্ষা করে, নাকি সে ক্ষুধার্ত। ওর কাছে ঘুরে বেড়ানোর অনেক সময় থাকে। মিলন ঘন্টার পর ঘন্টা চলতে পারে, কিন্তু এবার না। ও ওর মুখ ঘুরিয়ে নিল। এটাতে কার্য বন্ধ হলো না। যদি কিছু হয়, ওর মরন্ত স্প্যাজমস ওর বীর্যর মাত্রা বাড়িয়ে দেয়। যখন স্ত্রীর যথেষ্ট হয়ে যায়, ও পুরুষকে ছেড়ে চলে যায়। দুর্ভাগ্য, অগত্যা না। এটা আলাদা যে হাজার হাজার মেন্টিলসরা যারা মারা গেছে আগে, তারাও বংশবৃদ্ধি করতে পারত। জীবনের খেলাতে এটা একটা দারুণ জয়। পুরুষ মৃতদেহ চেবানো স্ত্রীকে অতিরিক্ত পুষ্টি দেয়, যা সে ডিম পাড়ার সময় ব্যবহার করতে পারে। 200টি অবধি তারা অবস্থান করে সারা শীত অবধি, আর বসন্তকে বিবর্ধিত করে। কিন্তু সব মায়েরা এরকম মারাত্মক হয় না। গ্রে ক্যাঙ্গারুজ তাদের বাচ্চাদের কাছে রাখতে পছন্দ করে, খুব কাছে। একটা বেবি রু তার মায়ের পাউচটাকে তার নিজের ঘর বলে মনে করে প্রায় 1 বছরের জন্য। কিন্তু ওটা ওই অবধি পৌঁছায় কি করে, সে এক অদ্ভুত মর্মভেদী গল্প। 1 মাস বয়সে বেবি রু একটা জেলি বিনের থেকে বড় হয় না, যা তার মায়ের 2টো গর্ভকোষের মধ্যে একটা থেকে আসে। মায়ের লোমকে অবলম্বন করে একবার মায়ের শরীর থেকে বেরিয়ে এলে, যদিও ওর চোখ এখনো পুরোপুরি ফোটেনি, ও ওর সামনে পায়ের ওপর ভর দিয়েও মায়ের পাউচে বেয়ে ওঠে। ছোট্ট রুয়ের তার মায়ের পাউচে ওঠার জন্য কয়েক মিনিট মাত্র লাগে। ও ওখানে পৌঁছে গেছে। মিনিটের মধ্যেই ও ওর মায়ের পাউচে পৌঁছে যায় আর মায়ের স্তনবৃন্তকে আঁকড়ে ধরে। এই যাত্রা ছোট্ট রুয়ের জন্য অনেকখানি স্থায়ী। পরবর্তী কয়েক মাসের জন্য পাউচের মধ্যেই বড় হতে থাকে। ওর পাউচের বাইরে বেরোলেও এখনো ক্রস কান্ট্রি ট্রেকিং এর জন্য তৈরি হয়নি। 9 মাসের জন্য এই জয়ী মায়ের পাউচটাকেই মাথা ঢাকার স্থান বলে ভরসা রাখে, পরিবহন এবং সুরক্ষা যদি কোনো বিপদের আশঙ্কা থাকে। ও ওর মায়ের পাউচ ছাড়ার পরেও ওর মায়ের কাছেই সুস্থ থাকার জন্য 1 থেকে 6 মাস পর্যন্ত থাকে। পাউচটা যদিও ওর সীমারেখার বাইরে, ওটার মা তার পরবর্তী সন্তান পেয়ে গেছে। এখন থেকে জয়ীটাকে তার নিজের 2 পায়ে চলাফেরা করতে হবে। একটি বাচ্চা হলো কোনো বিশেষ কিছুর শুরু, সাধারণত রাতের খাবার। যে কোনো ব্যাংকে জিজ্ঞেস করো,
এই পরিপূর্ণ আর সুস্বাদু জিনিস হলো পছন্দের খাওয়া। বাগস, মাছ, অথবা একে অপরের জন্য। একটা দুর্লভ বলিষ্ঠ পলিয়গ, যেটা বড় হয় জল থেকে হামাগুড়ি দিয়ে বেরোনোর জন্য। সাউথ আফ্রিকার জঙ্গলে ভূমিতে ড্রোনস ফ্রগ একটা ভারী পাতার মতো দেখতে হয়, কিন্তু বাড়তি ওজনটা সম্পূর্ণ নিজের নয়। পুরুষের ভোকাল স্যাকের অন্য দরকারের জন্য রাখা থাকে, ছোটদের তোলার জন্য। একটা স্ত্রী 3 থেকে 7টা ডিম পারে একসাথে। যেগুলো ব্যাঙাচি হয়ে জন্মায় সেগুলোকে তাদের বাবা গিলে নেয়, যতক্ষণ না তারা নিজেদের ঠেকাতে পারছে। ভোকাল স্যাকের মধ্যে তারা ক্রমে এক বৃদ্ধ মানুষের ছোট সংস্করণে পরিণত হয়। এটা একটা আশ্রয় জীবন। ওরা সেরকম বেরোতে পারে না, কিন্তু যখন বেরোতে পারে বেঁচে যায়। যেটা আমরা বেশি দেখতে পাই এই লোমশ জিনিসটার মধ্যে। যার অবশেষে মৃত্যু হলো এক সৌভাগ্য পরবর্তী অদ্ভুত সৃষ্টির জন্য, দ্য বারিং বিটল। এই ঝুঁকি উদ্ভট চরম পর্যায়ে নিয়ে যায়। এই অসাধারণ পোকার জন্য মৃতদেহ হলো সঠিক জায়গা তার পরিবারের জন্য। এক মহিলার আবির্ভাব, দুর্গন্ধময় হাওয়াতে ভালোবাসা ভাসছে। পুরুষের খোঁজে অঙ্কিত হয়ে সে এলো, অথবা নিচে। বিটলরা দেহটিকে 8 মিটার তলে পুঁতে দিতে পারে। ওদের এটা বাজ স্ক্যাভেঞ্জার্সের থেকে লুকোতে হবে যারা খান্ডার নেই। অন্যান্য স্ক্যাভেঞ্জার্সের জন্য এটা হলো আরো একটা খাবার, কিন্তু বারিং বিটলসের জন্য মৃতদেহ খাবারের থেকেও অনেক বেশি কিছু। ওটা ওদের নার্সারি। পন্থা হলো রিমডেলিং এর প্রথম ধাপ। ওদের চোয়াল ওদের লোম ছাড়িয়ে নেয়। রাসায়নিক পদার্থ দেহের উপর ছড়ানো হয় ওটা নষ্ট হওয়ার থেকে বাঁচানোর জন্য, যতক্ষণ না এর প্রাক্তন খান্ডারনি থেকে অচেনা হয়ে যায়। এই বিটলসগুলো একটা ভর্তি ফ্রিজের মতো হয়। ওরা প্রস্তুত ক্ষুধার্ত বাচ্চাদের অপেক্ষাতে, মৃতদেহের আয়তন অনুযায়ী 30টি পর্যন্ত। ওদের মাতা পিতা ওদের রক্ষা করে, পরিষ্কার করে, এমনকি খাইয়েও দেয়। ওরা মৃতদেহটিকে চেবায় এবং বের করে দেয় বিটল বেবি ফর্মুলার মতো। যতদিনে মৃতদেহটি নষ্ট হয়ে যাবে, শুককিট প্রাপ্তবয়স্কতে রূপান্তরিত হবে। তারা এখন নতুন একটা মৃতদেহ খুঁজতে বেরোবে। বারিং বিটলস সত্যি অদ্ভুত। আপনার মৃতদেহের পেটের গাড়িও বাঁচানো মুশকিল, কিন্তু প্রতিযোগিতা খুবই কঠিন। কাঁটা ভরা দস্যু আর বর্ম সুরক্ষিত রাস্টলসের সাথে বিশাল যুদ্ধ আর ক্ষুদ্র আক্রমণ। বিশ্বের অদ্ভুত জন্তুগুলো রোমাঞ্চকর এক ক্রিটার্সদের গুচ্ছ, আর তুমি এর থেকে ভালো তাদের পথ থেকে সরে যেতে প্রস্তুত থাকো।